কাল সকালে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। একসঙ্গে উঠছে 133টি অধ্যাদেশ। সরকার ভুল করলে পরামর্শ দেবে বিরোধী দল, প্রয়োজনে চলবে প্রতিবাদ। ডেপুটি স্পিকারের বিষয়ে জুলাই সনদ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত। ভিন্ন প্রেক্ষাপটে এবারের সংসদ। প্রাণবন্ত করতে চায় বিএনপি, সক্রিয় থাকবে বিরোধী দলও। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা বিশ্লেষকদের। কাল সকালে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন সরকার দলীয় এমপিরা। তারা জানান, সংসদের বিধি মোতাবেকই স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এই অধিবেশনে উঠছে 133টি অধ্যাদেশ। 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় এমপিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করা এবং সংসদীয় কার্যপ্রণালী বিধি সহ নানা বিষয়ে আলোচনা হয় এই সভায়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন সামনে রেখেই সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন এমপিরা। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। পরে সংসদের এলডি হলে আনুষ্ঠানিক ব্রিফ করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি জানান, এবারে সংসদ হবে প্রাণবন্ত। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু করা, জাতীয় সকল বিষয় নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া এবং তার সমাধানের রাস্তা খুঁজে বের করা। বৈঠকে সরকারের নীতি নির্ধারণী বিষয়ে এমপিদের দিক নির্দেশনা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটা দিক নির্দেশমূলক বক্তব্য রেখেছেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় জামায়াত। সরকার ভুল করলে পরামর্শ, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে চলবে প্রতিবাদ। একথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাব আপাতত নাকচ করে জামায়াত নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেয়া গ্রহণযোগ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন সংসদ ভবনের পশ্চিম ব্লকে বসে বিরোধী দলের সভা। এতে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন এনসিপি সহ জামায়াত জোটের শরিক দলের সংসদ সদস্যরাও। সভা শেষে নেতারা বলেন, সংসদে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে অবস্থান স্পষ্ট করবে জামায়াত। কথা বলেন সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে। তো সংসদের যে সাংবিধানিক পরিষদটা, এটা জুলাই সনদেই বলা আছে। সামগ্রিক বিবেচনায় এখানে ওনার বক্তব্য শোনা বা ওনাকে রেখে কন্টিনিউ করার পরিবেশ নাই। সেই জায়গাতে অবশ্যই ওয়াকআউট হওয়াই সংসদীয় রীতি। সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে, তবে এটা যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। পরে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তারা। আহ্বান জানান জুলাইকে সম্মান রেখে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক।
তিনি জানান, সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কি বলবে বিরোধী দল তা তখনই দৃশ্যমান হবে। আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। বিরোধী দল মনে করছে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সংস্কার প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন জরুরি। এজন্য দরকার সরকারের আন্তরিকতা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। এক ভিন্ন প্রেক্ষাপটে এবারের ত্রয়োদশ সংসদ কেমন হবে? নতুন সংসদ প্রাণবন্ত হবে তো, নাকি সরকার আর বিরোধী দল পরস্পরের বিষোদ্গার? এমন সব কৌতূহলী প্রশ্নের উত্তর জানা যাবে কালই। তবে নতুন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন, সংবিধান অনুযায়ী শুরু হবে প্রথম অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রাণবন্ত আলোচনায় সংসদকে কেন্দ্রবিন্দু করতে সচেষ্ট বিএনপি দলীয় সংসদরা। আর বিশ্লেষকদের প্রত্যাশা, এত ত্যাগ আর রক্তের বিনিময়ে পাওয়া এই সংসদ যেন জনগণের সংসদ হয়ে ওঠে। নতুন সংসদ, নতুন প্রত্যাশা, আছে জুলাই আন্দোলনের চেতনা। এক কথায় ভিন্ন প্রেক্ষাপট আর নতুন রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন, কিন্তু এবার ব্যতিক্রম। অধিবেশন শুরু হবে সরকার দলীয় মনোনীত একজনের সভাপতিত্বে। সভাপতির বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই সময়েই স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে ফের অধিবেশন শুরু হবে। পরে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট এরকম ভাষণ দেবেন যে দেশের প্রত্যয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কী করণীয় বা করবো কি, বা গণতন্ত্র উত্তরণে আমাদের যে পরিস্থিতি হয়েছে সেই নিশ্চয়ই সেই দিকে আলোকপাত করবেন আমরা প্রত্যাশা করি। বা সেই হবে যে অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করার জন্য, আর প্রেসিডেন্টের ভাষণ হবে এই প্রথম দিনে। দ্বিতীয় দিন থেকে অর্ডার্স অব দ্য ডে শুরু হবে। নতুন সংসদ ঘিরে প্রত্যাশার সম্ভাবনা থাকলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ সহ রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদ উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মহলের। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিএনপি। দলটির সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, নতুন সংসদকে প্রাণবন্ত করতে তারা বদ্ধপরিকর। টু মেক আ পার্লামেন্ট ফাংশনাল আপনাকে তো জানতে হবে, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এবং পার্লামেন্টের জায়গাটা, এটা কাজটা কি, টু মেক দ্য পলিসি। আমরা তো পলিসি মেকার হিসেবে ওখানে কাজ করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেহেতু এই পার্লামেন্টই এসেছে, অবশ্যই পার্লামেন্টই প্রাণবন্ত হবে। এবং জনগণের যে প্রত্যাশা, আমরা মনে করি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে সেটা বাস্তবায়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বলা হচ্ছে 77 আসন পাওয়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট হবে শক্তিশালী বিরোধী দল। বিএনপির প্রত্যাশা, বিরোধী দল সংসদীয় আচরণ অব্যাহত রাখবে। তারা আমাদের ভুল ত্রুটিগুলি শালীনতার মধ্যে, শিষ্টাচারের মধ্যে থেকে ধরিয়ে দেবেন। বিরোধী দলের কাছে অনুরোধ থাকবে তারাও যেন সংসদীয় রীতিনীতি মেনে যাতে সংসদটা প্রাণবন্ত করার ব্যাপারে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকরা বলছেন, ত্রয়োদশ সংসদ ঘিরে মানুষের অগাধ প্রত্যাশা, তাই নতুন সংসদকে করতে হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। এবং এই সংসদ যেন কোনোভাবেই অকার্যকর, ডিসফাংশনাল না হয়, সেই ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল সবার কাছ থেকেই আমরা একটা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কেননা এই সংসদটা কিন্তু বহু মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন উত্থাপন হবে অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির জারি করা 133টি অধ্যাদেশ। সেগুলো আইনে পরিণত করতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে অনুমোদন না হলে বাতিল হয়ে যাবে সেসব অধ্যাদেশ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নানা কারণে বিশেষ উল্লেখযোগ্য হতে যাচ্ছে এবারের অধিবেশন। সংসদকে প্রাণবন্ত কার্যকর করার প্রত্যয় জানিয়েছে বিএনপি। একই মত বিরোধী জোটেরও। বিশেষজ্ঞরাও আশাবাদী নতুন সংসদ নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় 18 মাসের মাথায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। গত 17ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের 23 দিনের মাথায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
এবার নানা কারণে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর মধ্যে প্রায় ১৯ মাস পর শুরু হচ্ছে সংসদের কার্যক্রম। এবার সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের কারোরই উপস্থিত থাকার সুযোগ নেই সংসদের প্রথম অধিবেশনে। অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করছেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এবারই সবচেয়ে বেশি ২২৭ জন নতুন সংসদ সদস্য নিয়ে শুরু হচ্ছে অধিবেশন। এবার বিরোধী দল থেকে নির্ধারণ হবার কথা ডেপুটি স্পিকার। নিয়ম অনুযায়ী প্রথম দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যেখানে বিগত ২ সরকারের নানা বিষয় তুলে ধরা হবে। এদিকে বহুদিন পর সংসদের অধিবেশন নিয়ে আগ্রহ রয়েছে নানা মহলে। সরকারি দল বিএনপি আগে থেকেই বলছে নতুন সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে বদ্ধপরিকর তারা। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেহেতু এই পার্লামেন্টই এসেছে, অবশ্যই পার্লামেন্টই প্রাণবন্ত হবে এবং জনগণের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বিরোধী জোট বলছে যুক্তিযুক্ত কোনো ইস্যুতেই সরকারকে ছাড় নয়, সংসদে চলবে আলোচনার ঝড়। সরকারের ইতিবাচক গঠনমূলক সমস্ত কাজের পক্ষে আমরা ভূমিকা রাখব। তবে জনগণের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা তারা নেন বা অবস্থান গ্রহণ করেন, অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেন। নানাভাবে আলোচিত এবং কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আশার আলোই দেখছেন বিশেষজ্ঞরা। আমি আশাবাদী যে এই সংসদ ভালোভাবেই শুরু হবে, কার্যকরভাবেই শুরু হবে। তবে সব কিছু নির্ভর করছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক। সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা আশা করেন বিশেষজ্ঞরা। একটা প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা আশা করছি, যেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটা তর্ক বিতর্কে লিপ্ত হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে ৫৩ বছরের মাইলফলক স্পর্শ করবে জাতীয় সংসদ। এর আগে ১২টি সংসদের মধ্যে মেয়াদ পূর্ণ করেছে ৬টি সংসদ। বৃহস্পতিবার শুরু হওয়া বর্তমান সংসদের মেয়াদ থাকবে ২০৩১ সালের মার্চ পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ, তবে কিছু স্টেশনের নিয়ম মেনেই দেয়া হচ্ছে জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে বিপাকে পাম্প কর্তৃপক্ষ আর ভোগান্তিতে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন রাজধানীবাসীর নিত্যদিনের চিত্র। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ এসেছেন মধ্যরাতেই, শুধু একটু তেলের আশায়। রাজধানীর মিরপুর, মহাখালী, তেজগাঁও, উত্তরা সহ বিভিন্ন এলাকার অনেক ফিলিং স্টেশনই সকাল থেকে বন্ধ পাওয়া গেছে। আর যেসব পাম্পে তেল বিক্রি চলছিল তার মধ্যে অনেকগুলোতেই দুপুর হতে না হতেই শেষ হয়ে যায় মজুদ। চালকদের অভিযোগ, নির্ধারিত সময় মেনেই পাম্পে এলেও মিলছে না তেল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতেই। আমি আসছি রাত্র ১:৩০, এখন পর্যন্ত বুঝতেছি না যে আদৌ তেল পাবো কিনা। তো আমি আমার ড্রাইভিং লাইফ ৩৪ বছর আমি এরকম আমার ঘটনা আমার লাইফে হয় না, এই প্রথম। ১১টার সময় নাকি তেল দিবে আর কি। এখন আবার শুনতেছি অকটেন নাকি নাই, ডিজেল আছে। সারা রাত না ঘুমিয়ে না খেয়ে রাতে যাপন করলাম। তেল নিতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন অনেক চালক। তাদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকারের ঘোষণা দিচ্ছে ৫ লিটার করে তেল দেওয়ার জন্য, তাহলে আমাদের তেল দিচ্ছে না কেন? আমাদের চাকরি আছে না ভাই, আমরা অফিস করি না? আমাদের যে এখন 2 ঘন্টা লেট হচ্ছে, এটার কৈফিয়ত কে দিবে? আমার অনেক তেল দরকার, প্রতিদিন ৫০০। আমাকে ২০০ টাকা দিলে আমি সন্তুষ্ট হব কিভাবে? তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপোগুলো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। প্রতিদিন আমার ঘাটতি কিছু থাকতেছে। পাঠাও বা যারা ডেলিভারি ম্যান তাদেরকে দিতে বলতেছে ৫ লিটার, আমরা ওইটা ফলো করতেছি। বাট ওই সেল যেটা হচ্ছে রেশনিং করার পরেও সেই পরিমাণ তেল আমরা পাচ্ছি না। অন্তত 40,000 লিটার চাহিদা, সেখানে 27,000 পাচ্ছি। গ্যাপটা তো হচ্ছে না, ওই যে রেশনিং পদ্ধতি, ওর থেকেও পারি যদি একটু কমাই দেয় বা ওই লাইনটা আস্তে আস্তে দেয়, এইভাবে স্লো মোশনে দিচ্ছি। পেট্রোল পাম্পে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের দাবি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের। আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পে পুলিশের সাথে সেনা মোতায়েন করতে হবে। 2 নম্বর দাবি হলো আমাদের যে তেলের যে সরবরাহ, যে পার্সেন্টেজ ওনারা করতেছেন, সেইটা বৃদ্ধি করতে হবে। এ সময় অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে রেশনিং পদ্ধতিতে তেল নেয়ার আহ্বান জানানো হয়। এইটা ছাড়া কোনো রাস্তাই নেই এখন, আমাদের যে অবস্থার মধ্যে পড়ে গেছে আর কি। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ,
ঢাকা। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি শীর্ষ পর্যায়ে জানানো হবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বলেন, পাইপলাইনে ভারত থেকে প্রতি মাসে 15,000 টন ডিজেল আসা শুরু হয়েছে। এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছে। আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আপৎকালীন সময়ের জন্য বাড়তি ডিজেল সরবরাহের জন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে। তবে কতটুকু দিতে পারবে এটা তাদের উপর নির্ভর করে। ডিজিটাল অপপ্রচার রোধ করতে না পারলে বিএনপির জন্য আগামী 5 বছর কাজ করা সহজ হবে না, এ কথা বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। বুধবার জিয়া সাইবার ফোর্সের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইফতারে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জিয়া সাইবার ফোর্স। তাই আগামীতে প্রচার বৃদ্ধির পাশাপাশি অপপ্রচার রোধের দায়িত্ব সংগঠনটিকে নিতে হবে। সারা দেশে যখনই বট বাহিনী দ্বারা কেউ আক্রমণের শিকার হয়েছেন, জিয়া সাইবার ফোর্স তাদের পাশে থেকে ভূমিকা পালন করেছেন এবং তাদের সেই অপপ্রচারের জবাব দিয়েছেন। জিয়া সাইবার ফোর্স সহ এখানে অনেকগুলো ফোর্স একত্রিত ছিল, যাদের সঙ্গে সরাসরি কাজও করেছি এবং কাজের সুবিধাটুকু আমরা পেয়েছি এবং সেই সুবিধাটুকু আমরা দেশবাসীকে উপহার দিতে সক্ষম হয়েছি। জুলাই যোদ্ধারা গণতন্ত্রের বিকাশ ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে, কথা বলেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে জুলাই শহীদ ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। আরও বলেন, দেশ স্বাধীন হলেও পতিত আওয়ামী লীগ সে স্বাধীনতাকে হত্যা করেছিল। ছাত্র জনতা বহু ত্যাগের বিনিময়ে আবার তা ছিনিয়ে আনে। অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন।